আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকেও যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আম আমেরিকার যে প্রফেসর ডক্টর মুজিবুল হক ভাই, তার কিছু তথ্য একটি একটি ভিডিওতে তিনি এই তথ্যগুলো দিয়েছিলেন এবং সেই তথ্যগুলোকে আমি যে আ যতটুকু লেখাপড়া করেছি এই বিষয়গুলো সম্পর্কে, আ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে সেই তথ্যের আলোকে বিশ্লেষণ করব বা বিবেচনা করব এবং আ আ যেখানে প্রযোজ্য সেখানে কিছু প্রমাণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আ আমি যে মতামতগুলো দেব সেগুলো আসলে আমি যে মতামত শিখেছি আমাদের শিক্ষক হিসেবে যারা বেশ নামকরা কিছু আ উম আমেরিকার এবং ইউরোপের কিছু ডাক্তার, বিজ্ঞানী তারা রয়েছেন। আমি তাদের কাছ থেকে যা শিখেছি সেটাই আপনাদের সামনে বলব। এগুলো আমার ব্যক্তিগত মতামত যে তা নয়। তো চলুন আমরা উনার ভিডিওটিকে চালিয়ে দিই। আজকে অ্যা এই অংশে তিনি কথা বলছিলেন আমাদের স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, সেটা এবং তার সঙ্গে বিভিন্ন অসুখ-বিসুখের সম্পর্ক এবং কেন আমরা মোটা হই, সেই বিষয়টি সম্পর্কে। চলুন তার কথাটি শুরু করি এবং আ আমি আমার সঙ্গে, সঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ যা করার করব ইনশাআল্লাহ। শুরু করছি। স্যার তাহলে যাদের ওয়েটটা হচ্ছে যারা ওভারওয়েট হবেন, তাদের কি হু, হু। পিসিওএস হওয়ার পসিবিলিটিস টা বেশি থাকবে? অবশ্যই। আপনার ওয়েট মানেই তো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই কথাটিও ঠিক এভাবে বলা যায় না। ওয়েট মানেই ইনসুলিন রেজিস্ট্যান্স এ কথাটি ঠিক নয়। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা মোটা এবং বেশ মোটা কিন্তু তারা ইনসুলিন রেজিস্ট্যান্ট নন। তাদেরকে বলা হয় মেটাবলিক্যালি হেলথি ওবিস MHO। প্রফেসর রবার্ট লাস্টিগ উনাদের সম্পর্কে বলেছেন এবং এই মানুষগুলোর অস্তিত্বের কারণেই প্রফেসর লাস্টিগ আসলে এই মোটা হয়ে যাওয়াটাকেই আ সমস্ত অসুখের কারণ হিসেবে মানতে অস্বীকার করেন। আ আর এই মানুষের সংখ্যা যেহেতু আসলে একেবারে নগণ্যও নয়, আম সে কারণে এদের কথাও আমাদেরকে ভাবতে হবে। তো মোটা হয়ে যাওয়া মানেই আপনি ইনসুলিন রেজিস্ট্যান্ট তা কিন্তু নয়। আর ঠিক উল্টো করে যদি আপনার ওজন আমার মতন পাতলা হয়, আম পাতলা খান যদি হন আপনি, কিন্তু তাহলেও আপনি যে একেবারে নিরাপদ এ কথা বলা যাবে না। মোটা হলেই যেমন সবাই আম ইনসুলিন রেজিস্ট্যান্ট নন, সরু বা চিকন হলেই সবাই ইনসুলিন সেনসিটিভ তাও নয়। তো আমাদের দেশে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ আমরা যারা, আমাদের ক্ষেত্রে দেখবেন যে অনেকেই হাত-পা চিকন, চিকন, বডিটা খুব মোটা না কিন্তু ভুঁড়িটা, পেটটা একটা পোটলার মতন পট করে সামনে বেরিয়ে আছে। তো এইরকম ভুঁড়ি যাদের রয়েছে তারা কিন্তু অনেক বেশি বিপদের মধ্যে রয়েছেন। তারাও আসলে ইনসুলিন রেজিস্ট্যান্ট। তো তাদের মোটা হননি কেন তাহলে? তাদের দেহে আসলে চর্বি ধারণ ক্ষমতা কম। আমাদের দেহে চর্বি কোষের সংখ্যা দক্ষিণ এশীয় আমরা যারা রয়েছি তাদের ক্ষেত্রে চর্বি কোষের সংখ্যাটা নির্দিষ্ট এবং সেই চর্বি কোষ কারো ক্ষেত্রে কিছু বেশি, কারো ক্ষেত্রে কিছু কম। কিন্তু ওই নির্দিষ্ট কোষ যে কটা রয়েছে সেই কোষ যতটুকু চর্বি ধারণ করতে পারবে তার উপর ভিত্তি করে আমি মোটা হব বা হব না। তো আমাদের দুঃখজনকভাবে আমাদের মধ্যে এরকম মানুষ বেশি যাদের চর্বি কোষগুলোর সংখ্যা কম। ফলে চর্বি ধারণ করে খুব অল্প সময়েই সেগুলো মোটা হয়ে যায়। কিন্তু আমাদের দেহের বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকে না। কারণ চর্বির কোষের সংখ্যা কম। আর এই অবস্থায় আমরা অসুস্থ হয়ে পড়ি কারণ চিনিযুক্ত খাবার খেলে, শর্করাযুক্ত খাবার খেলে সেই খাবার যে হজম হওয়ার পরে রক্তে চিনি বাড়ে, সেই চিনিটাকে যে আমাদের কলিজা চর্বিতে রূপান্তর করে দেহে জমা করবে, সেই জমা করার জায়গা থাকে না। ফলে ইনসুলিনের নির্দেশে এই চিনি যে চর্বিতে রূপান্তর হয়ে দেহে জমে গেলে রক্তটা চিনি থেকে মুক্ত হয়ে যাবে, সেই ঘটনাটা ঘটে না। ফলে তাদের দেহে ইনসুলিন হরমোন বেড়ে থাকে দীর্ঘ সময় ধরে এবং ইনসুলিন হরমোনের আধিক্যের কারণে যে ক্ষতিগুলো হওয়ার কথা, সেই ক্ষতিগুলো তখন হয়। তো সংক্ষিপ্ত করে বললে মোটা হলেই একজন অসুস্থ এ কথা বলা যায় না। চিকন হলেই একজন খুব সুস্থ এ কথাও বলা যায় না। আম আম এটা বোঝার জন্য এজন্য পরীক্ষা করতে হয়। যদি আপনি খালি পেটে আপনার রক্তে কতটা ইনসুলিন রয়েছে সেটা পরীক্ষা করেন অথবা আ খালি পেটে লিপিড প্রোফাইল পরীক্ষা করেন তাহলে অ্যাম সেখান থেকে এই বিষয়টা সম্পর্কে একটা আরো সঠিক ধারণা পাওয়া যায়। আর ওকে। ইনসুলিন রেজিস্ট্যান্স আরেকটা কথা বলে রাখি, যারা এরকম সরু এবং পেটটা এরকম পোটলার মতন বেরিয়ে আছে, তাদের ঝুঁকি আরো বেশি। তার কারণ হচ্ছে তারা মনে করেন তারা সুস্থ। কারণ তাদের ওজন মাপতে গেলে তো ওজন কম। তো তারা মনে করেন তারা সুস্থ এবং সেই মনে করার কারণে তারা স্বাধীন মতন, ইচ্ছে মতন ঠেসে আ
অস্বাস্থ্যকর খাবারগুলো খান এবং ফলাফলে দেখা যায় যে তারা খুব বেশি মোটা হননি কিন্তু কিডনি, তারপরে হৃৎপিণ্ড, তারপরে মস্তিষ্ক, চোখ এগুলো খুব দ্রুত নষ্ট হতে শুরু করে। তো তাদের কিন্তু আরো বেশি সাবধান হতে হবে। সেটা হচ্ছে যে আম পিসিওএস হওয়ার ১ নম্বর কারণ। হ্যাঁ? তাহলে আপনাকে ওয়েটটা কমাতে হবে। এখন ওয়েট কমানোর জন্য আবার কোন মেডিকেল ট্রিটমেন্ট এ যাবেন না। এখানে ট্রিটমেন্ট বলতে ন্যাচারাল অনেকে মেথড। Ozempic বা পিল খাওয়া এগুলো না। ওয়েট কমানোর জন্য আপনার হচ্ছে যে আপনার শরীরের কোষগুলোকে ক্লিন করা। বডি টিস্যু গুলোকে ক্লিন করতে পারলেই শরীর তার প্রয়োজনীয় এটিপি ক্যালোরি নিতে পারবে সুগার থেকে থ্রু ইনসুলিন। এখন এই কাজটা যখন ব্যাহত হবে এটাও খানিকটা আম কি বলে যে গোঁজামিল দিয়ে বোঝানো আরকি যে আপনার কোষটাকে ক্লিন করতে হবে। ক্লিন করা বলতে এখানে আমরা কি বুঝছি? একটু আগে যেহেতু টক্সিন নিয়ে কথা উনি বলেছেন এই ভিডিওতে, সে কারণে কেউ এই ভিডিওটা দেখলে সঙ্গে তার মাথায় আসবে যে, আমার কোষগুলো তাহলে বোধহয় টক্সিনে ঠাসা এবং টক্সিনগুলো সাফ করতে হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু সবসময় তা নয়। তো আম কখনো কোষের মধ্যে টক্সিন থাকতে পারে। হয়তো যেটা আমরা উপোসের মাধ্যমে সেগুলো থেকে খানিকটা কি যেন নিরাপত্তা পেতে পারি বা প্রোটেকশন পেতে পারি, সেগুলোকে সমাধান করতে পারি। কিন্তু সবসময় সেটা কারণ নয়। তো এবং অধিকাংশ ক্ষেত্রেই আসলে এটা টক্সিন নয়। বরং কখনো মানে কেউ দাবি করেছেন যে কিছু কোষের মধ্যে সহজ উদাহরণ দিয়ে যদি বোঝাবার চেষ্টা করি। ধরুন একটা চর্বি কোষ যেটার মধ্যে চিনি চর্বি আকারে রূপান্তর হয়ে এর ভিতরে থাকতে পারে। ইনসুলিন সংকেত দিল তাকে চিনি নিয়ে চর্বিতে রূপান্তর করে ভেতরে জমিয়ে রাখতে। কিন্তু তার ভেতরে যদি অতিরিক্ত মাত্রায় চর্বি অলরেডি থেকে থাকে তাহলে নতুন করে চর্বি রাখার জায়গা তার নেই এবং বাইরে থেকে আরো জোর করে চর্বি ঢুকিয়ে দিলে তার যে আবরণ সেটা ঠাস করে ফেটে যাবে। তো এই অবস্থায় পৌঁছে গেলে তখন এই কোষটা কিন্তু ইনসুলিন এসে সংকেত দিলেও সে আর নতুন চর্বি নিতে বা চিনি নিয়ে চর্বিতে রূপান্তর করতে চায় না। সে এই ইনসুলিনের সংকেতটাকে অগ্রাহ্য করে এবং ইনসুলিনের সংকেতকে অগ্রাহ্য করাটাকেই আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স এর একটা সমস্যা। ২ টো সমস্যা যেহেতু থাকে সুতরাং তার একটা সমস্যা হচ্ছে ইনসুলিন সঠিকভাবে কাজ করছে না। তো আম আশা করি ধারণাটি এখন বুঝতে পারছেন আপনারা। তখনই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। তো এই কাজটা আপনি অ্যাক্টিভেট করেন। এক্সারসাইজ করেন, বডি টক্সিন গুলো ফ্রি করেন, সুগার খাওয়াটা কমিয়ে দেন। দ্যাটস দ্যা সলিউশন। আর প্রসেস খাবারটা খাবেন না। আচ্ছা, ওইটা ইনশাআল্লাহ। আমাদের একদম বাদ দিতে হবে। দর্শক আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। আমরা অনেক প্রশ্ন পেয়েছিলাম পিসিওএস নিয়ে। আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন পিসিওএস টা কেন হয় এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি স্বাস্থ্যসম্মত উপায়ে। তো সংক্ষেপে পিসিওএস অসুখটি আসলে যাদের হয় তাদের দেহে ইনসুলিন হরমোন থাকে মাত্রাতিরিক্ত। এটা আপনারা খালি পেটে রক্ত দিয়ে মানে ১৪ ঘন্টা না খেয়ে থেকে তারপরে রক্ত দিয়ে যদি রক্তে ইনসুলিন কতটা রয়েছে পরীক্ষা করেন, তাহলেই দেখতে পাবেন যে আ স্বাভাবিক ইনসুলিনের যে মাত্রা, যে রেঞ্জটা দেয়া থাকে, যে সীমা দেয়া থাকে, সেই সীমার আপনি হয় উপরের দিকে রয়েছেন অথবা এই সীমার বাইরে রয়েছেন। আম যদি আপনাদের আশেপাশে কেউ এরকম থাকেন যার গোঁফ উঠছে, দাড়ি দেখা যাচ্ছে, মহিলা কিন্তু গোঁফ দাড়ি দেখা যাচ্ছে অথবা তাদের একান্থোসিস নাইগ্রাকান রয়েছে অর্থাৎ ঘাড়ের মধ্যে বা বগলের মধ্যে কালো ত্বকের একটা প্যাচ, কারো ক্ষেত্রে কনুইয়ের এই অংশ কালো হয়ে গিয়ে আ দেখা যাচ্ছে। যদি এরকম থাকে আম তাহলে তাদেরকে এই পরীক্ষাটি করিয়ে নিতে বলবেন। করে নিলে উনারা জানবেন উনাদের স্বাস্থ্যটা কোন অবস্থায় রয়েছে। তো অতিরিক্ত ইনসুলিনটাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণ। কারণ অতিরিক্ত ইনসুলিন আম পুরুষ হরমোন থেকে নারী দেহের ভেতরে পুরুষ হরমোনটাকে নারী হরমোনে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অতিরিক্ত ইনসুলিন বাধা প্রদান করে। ফলে নারী দেহ আর নারী দেহের মতন থাকে না। নারী দেহের মধ্যে পুরুষ দেহের বৈশিষ্ট্যগুলো দেখা দিতে থাকে। পুরুষ হরমোনটা দেহের মধ্যে বেশি থাকলে দেহটা সেইভাবে চলতে শুরু করে এবং সেটাই পরবর্তীতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যেখান থেকে বন্ধ্যাত্বের সমস্যাও হয়। তো আ সুতরাং এই বিষয়টা সম্পর্কে এইভাবে আপনারা সচেতন থাকবেন। অবশ্যই। অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি স্যার। এর মধ্যে হচ্ছে নার্গিস সুলতানা প্রশ্ন করেছেন, ওজন কমানোর জন্য কি আছে? স্যার তো বললেন ওজন কমানোর কথা। স্যার এক্সারসাইজ বা এর বাইরে আমরা কিছু করব কিনা? ওজন কমানোর জন্য ধরুন যদি অনেক কাজ আছে। একদম কম খেতে হবে, বেশি ব্যায়াম করতে হবে। সরি আমি জাস্ট জোক করলাম। এটা সবাই জানে যেটা। কম খেতে হবে, বেশি ব্যায়াম করতে হবে। দ্যাটস নট দ্যা ফাইনাল সলিউশন। কম খেয়ে তো আপনার শরীরে পুষ্টির অভাব হবে, আপনার তখন অনেক সমস্যা আরো রোগ তৈরি হবে। তারপরে ব্যায়াম উইক বেশি করলে হয়ে তো যাবে আরো তেমন। হ্যাঁ, ব্যায়াম বেশি করলে মানুষ ফিট হয়ে পড়ে যাবে। বেশি ব্যায়াম করলে। দ্যাটস নট সমাধান হচ্ছে একটা প্রপার ডায়েট যে ডায়েটটা আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স করবে না।
যে ডায়েটটা আপনার লিভারটাকে আরো অ্যাক্টিভেট রাখবে, লিভার ফাংশনকে ভালো রাখবে। এই ২ টো জিনিস খেয়াল করতে পারলে বুঝতে হবে যে ওজন কেন বাড়ে। আর হচ্ছে ইমিউন সিস্টেমকে ভালো রাখতে হবে। ইমিউন সিস্টেম ভালো না রাখলে শরীরে বিভিন্ন ইনফেকশন তৈরি হয়। ইনফেকশন তৈরি হলে আপনি যতই ব্যায়াম করেন, যতই প্রতিরোধ ফাস্টিং করেন করতে লাভ হবে। হবে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি ৫টা পয়েন্ট বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন ওজন কমানোর জন্য কি করতে হবে। নাম্বার 1 টেম্পোরারি সমস্ত প্রসেস খাবার, সমস্ত হুম, সিঙ্গারা, সমোসা, বার্গার, পেস্ট্রি, পিজ্জা, তারপরে চিকেন ফ্রাই, আচ্ছা। ফ্রেঞ্চ ফ্রাই সব বাদ দিতে হবে। আর কার্বোহাইড্রেট যত কমিয়ে নিয়ে আসা যায়। ঠিক আছে? এটা ১ নম্বর কাজ ডায়েটের ক্ষেত্রে। তাহলে খাবেন কি? প্রচুর শাকসবজি, অল্প ফল, তারপর হচ্ছে মাছ, ডিম, হেলথি মাংস। এটা হচ্ছে আপনার খাবার। আম এই যে আইডিয়াটি যে প্রচুর শাকসবজি খেতে হবে, ফল, আ এই বুদ্ধিটাও আসলে সবসময় খুব ভালো নয়। বিশেষ করে যদি কেউ মাছ-মাংসের সঙ্গে এইগুলোকে খান, তাহলে আম সেখান থেকে কিছু কি বলে যে বৈরী ফল আসতে পারে বলে কিছু গবেষক এখন দাবি করছেন। ডক্টর আম পল মেসন, অস্ট্রেলিয়ার যে ডাক্তার পল মেসন রয়েছেন, ডক্টর অ্যান্থনি চাফি, তারপরে ডক্টর কেন বেরি, তারপরে এরকম বেশ আ কিছু আরেকজন কে যেন? যে ভদ্রলোকের চেহারা মনে পড়ছে নামটা চট করে মাথায় আসছে না। শন বেকার। ডাক্তার শন বেকার। উনারা বলেন যে, আ যদি আমরা শুধুই মাত্র মাংস খেয়ে বাঁচতে পারি, সেটাই আসলে মানুষের জন্য সবথেকে নিরাপদ। তো কিন্তু যদি সেটা সম্ভব না হয়, কারণ মাংস কিনে খেতে পয়সা বেশি খরচ হয়। তো শাকসবজি কিনে খেয়ে যদি আমি পেট ভরিয়ে রাখতে চাই, যদিও সেটা আমার দেহের যে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ করছে কিনা সেই বিষয়ের দিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। কিন্তু সেটা করলে আ যদি মাংস এবং সবজি এটাকে আমরা ২ সময়ে খাই, তাহলে সেটা সবথেকে ভালো ফল পাওয়া যায় বলে কেউ দাবি করেন। অর্থাৎ আপনি যদি ঠিক করেন যে আমি মাংস খাবো সকালে, তাহলে মাংসটাকেই বা ডিম, মাংস এগুলোকেই সকালবেলায় খেয়ে নিন। তার সঙ্গে কোনো শাকসবজি কিছু খাবেন না। আর শাকসবজি যখন খাবেন, তখন আপনি দুপুরবেলায় হয়তো শাকসবজি খেতে চাইলেন, তখন ওই সময় বেশি করে শাকসবজি খান। তাতে যেটা হবে যে মাংস যখন খেয়েছিলেন, সেটাতে মাংস হজম হওয়ার পরে তার থেকে যে উপকারী জিনিসগুলো, পুষ্টি কণাগুলো, সেগুলো কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই আমাদের দেহের মধ্যে সহজে হজম হয়ে প্রবেশ করে যাবে। আর এরপরে আপনি যখন শাকসবজি খাবেন, তখন আর মাংস থেকে নেয়ার কিছু তেমন বাকি থাকবে না। এই অবস্থায় শাকসবজির মধ্যে যদি কিছু উপকারী থাকে, তাহলে সেটা আমরা দেহে শুষে নিতে পারবে। তবে আম শাকসবজিগুলোকে যতটা নিরাপদ এবং ভালো মনে করা হচ্ছিল, উত্তরোত্তর গবেষণা কিন্তু দাবি করছে যে এগুলোর মধ্যেও ক্ষতিকর অনেক কিছু রয়েছে এবং সেজন্যে আ ওই যে উনারা যেরকম করে বলেন যে প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, সেটা করাটা সবসময় বুদ্ধিমানের কাজ না। শাকসবজির মধ্যে প্রচুর ফাইবার থাকে। ফাইবার থাকলে আমাদের কোষ্ঠকাঠিন্য ভালো হবে বলে অনেকেই আমরা দাবি করি। কিন্তু পরীক্ষায় দেখা গিয়েছিল, বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছিল যে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, তাদেরকে ফাইবার খাওয়া বন্ধ করে দিলে তাদের কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায়। তো সুতরাং এই বিষয়ে অ্যাম আ কনফ্লিক্টিং বা উভয়মুখী আম উপাত্ত রয়েছে আসলে। সুতরাং এই বিষয়টি একটু সাবধান হতে হবে। তবে অন্য যে বিব্রতকর জিনিসটা সম্পর্কে আমি মাঝে মাঝে ভাবি সেটি হচ্ছে শাকসবজি বেশি খেলে আপনার পেটে প্রচুর গ্যাস হবে এবং আপনি প্রচুর ফ্ল্যাটুলেন্স যেটাকে বলা হয় বা পাদ আপনার হবে। প্রচুর পাদ হবে। তো সেটা খুব অস্বস্তিকর একটা অনুভূতি মানুষের মধ্যে দিতে পারে। তো সেজন্যে এই বিষয়টা আপনি খানিকটা যদি আ আপনি কতটা খেয়ে আম কমফোর্টেবল কতটা খেলে আপনার আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পরিমাণ খাওয়াটাই বোধহয় ভালো হবে। কিন্তু ২ রকম খাবারকে ২ সময় খাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মাছ, মাংস, ডিম, ঘি, মাখন বা এই যেরকম স্বাস্থ্যকর চর্বি এগুলো একত্রে খেয়ে নিন। আর শাকসবজি যখন খাবেন তখন শাকসবজির সঙ্গে আপনি চাইলে অল্প একটু যদি ভাত খেতে চান তাহলে ভাতও খেতে পারেন। রুটিটা না খাওয়াই ভালো। তার মধ্যে গ্লুটেন থাকে। সে গ্লুটেনটা সবারই ক্ষতি করে। কিন্তু যারা গ্লুটেন সেনসিটিভ তাদের ক্ষতি করে বেশি এবং তাদের সেখান থেকে আ ম্যাম পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে। তো সেজন্যে রুটির পরিবর্তে ভাত খাওয়াটাই তুলনামূলকভাবে ভালো। যদিও কেউ আবার ভাত খাওয়ার ক্ষেত্রে বলেন যে এর মধ্যে আর্সেনিক রয়েছে। তো আর্সেনিক খেয়ে দীর্ঘদিন যদি বেশি কেউ ভাত খায় তাহলে আর্সেনিকের মাত্রা তার দেহে বেড়ে যেতে পারে। তো যাবেন কোথায়? একটা এইদিকে সুবিধা তো ওইদিকে অসুবিধা। তো আপনাকে বুঝে সুঝে চলতে হবে আরকি। এখন ২ নম্বর কি ফাস্টিং। যখন ফাস্টিং করবেন লিভার তার ক্লিনজিং করার মতো একটা সুযোগ পায়। ফাস্টিং সুযোগ করতে পায়। হলে মানে উপবাস থাকতে হবে। এই উপবাস থাকা ১৫-১৭ ঘন্টা মানে আপনি ব্রেকফাস্টটা বাদ দিলে তো উপবাস থাকা হয়ে যায়। ব্রেকফাস্টটা বাদ দিলে আপনি দুপুরের খাবারটা খান। মানুষ এই বুদ্ধিটা কিন্তু ভালো বুদ্ধি। উপোস করার এই বুদ্ধিটা অনেকেই অনুসরণ করতে পারেন। যদিও বিজ্ঞানীরাও বলেন যে সকালে যদি আপনি বেশি করে খেয়ে তারপরে রাতে না খান, তাহলে সেটা সবথেকে ভালো।
সেটাকে উনারা বেশি বলেন যে উপকারী। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আরো বেশ কয়েকজন যেমন প্রফেসর বেন বিকম্যানও একই কাজ করেন। তিনি বলেন যে তিনি সকালে না খেয়ে থাকার ব্যাপারটাকে বেশি পছন্দ করেন। কারণ সকালে খাওয়ার পরে প্রোটিনও যদি আমরা খাই, তাহলেও আমাদের ইনসুলিন কিন্তু খানিকটা বাড়ে এবং এরপরে ইনসুলিন যখন কমতে শুরু করে, তখন আমাদের সাধারণত ক্ষুধার অনুভূতি আসে। তো একবার ক্ষুধা পেয়ে গেলে তখন না খাওয়াটা কঠিন। তো সেজন্যে সকালে যদি আপনি না খান, কারণ সকালে না খেলে আপনার ইনসুলিন হরমোনটা বাড়বেই না। না বাড়লে ইনসুলিন হরমোন এর মাত্রা পরিবর্তনের কারণে যে ক্ষুধা তৈরি হওয়া, সেই ঘটনাটা ঘটবে না। এবং আমি আসলে এই কৌশলটাকেই আমার জীবনে ব্যবহার করি। তো উপোস করার এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো। আপনি যদি সকালের নাস্তা এই ৮ টার সময় না খেয়ে সেটাকে ১০ টায় করেন, তাহলে উপকার পাবেন। ১০ টার পরিবর্তে যদি ১২ টায় করতে পারেন, তাহলে আরো ভালো। ১২ টায় না করে আপনি যদি একটা সময় সকালের নাস্তা, দুপুরের খাবার একত্রে খেয়ে নেন, তাহলে আরো ভালো। তো এইভাবে আম আ উপোস করলে অনেক উপকার আসলে পাওয়া যায়। রোজা রাখা সারাদিন ধরে। সারাদিন না হুম। পারেন একটু ব্রেকফাস্টটা বাদ দেন। ওই সময় আপনি একটু ডিটক্সিং লেবুর পানি, অ্যাপল সাইডার ভিনেগার পানি, গ্রিন টি খান, অসুবিধা কি? রোজা হাফ দিন রোজা রাখেন না। দেখবেন আপনার এই ফ ফ এই স আপনার লিভার এবং অর্গান গুলো আবার অ্যাক্টিভেট হচ্ছে। ৩ নম্বর যদি বলি সেটা হচ্ছে যে আপনাকে যখন খাবার খাবেন, খাবারটাকে চিবিয়ে খাবেন। যত বেশি চিবাবেন তত বেশি হজম হবে। যত বেশি হজম হবে তত বেশি মেটাবলাইজ হবে, তত বেশি ক্যালোরি পাবেন, তত লেস ফ্যাট ডিপোজিট হবে। এই কথাটাও খানিকটা কন্ট্রাডিক্টরি কথা বললেন উনি। একদিকে বললেন যে, "ভালো করে চিবিয়ে খেলে আমার দেহ তত বেশি ক্যালোরি পাবে।" তো বেশি ক্যালোরি পেলে সেটা আমার দেহে জমতে গেলে তো বেশি চর্বি আকারে জমার কথা। তাহলে ওজন বেড়ে যাবার কথা। কিন্তু তারপরেই উনি আবার বললেন যে, "কিন্তু তাহলে চর্বি জমবে না।" তো কথাগুলো ঠিক আসলে মেলে না। বরং আম চিবিয়ে খাওয়ার পরিবর্তে যদি আপনি মানে চিবিয়ে খাওয়াটা খুব ভালো। কিন্তু আপনি যদি খাবারটা এমন খাবার খান যেটা আপনার দেহে ইনসুলিনের হরমোনের নিঃসরণ ঘটাবে না, অর্থাৎ আম প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় খাবার, এইগুলোকে যদি বেশি করে খাই আমরা, তাহলে আমাদের এই আ ইনসুলিন হরমোনের নিঃসরণ হবে না এবং ফলে ওই ক্যালোরি বেশি খেলেও আমাদের দেহ কিন্তু বেশি পরিমাণে ক্যালোরি আবার পুড়িয়েও ফেলবে। ব্যায়াম করা ছাড়াই দেখা যায় যাদের ইনসুলিন অ্যা কম থাকে, কমিয়ে রাখা যায় যাদের দেহে, তাদের গড়ে দৈনিক প্রায় ৩০০ ক্যালোরি অতিরিক্ত পোড়ে যদি তারা এই দেহের ইনসুলিনটার মাত্রাটাকে কমিয়ে রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি সকালবেলায় আ প্রোটিন এবং ফ্যাট খেয়ে নেন, তাহলে যেটা হবে যে আপনার দেহে কিছু খাবারও গেল, আপনি সকালে নাস্তা করেছেন সেই অনুভূতিটাও পেলেন, আপনার মন খুশি থাকলো। আর ওইদিকে আপনার খাবার থেকে প্রচুর পরিমাণে আম ক্যালোরি দেহে প্রবেশ করার পরেও দেহ যেহেতু বেশি ক্যালোরি খরচ করে ফেলবে, সুতরাং আপনার দেহে কিছু জমবে না। এবং এই অতিরিক্ত খরচ করার যে ব্যাপারটা, সেটা তো হচ্ছে যে ক্যালোরি পুড়িয়ে ATP তৈরি করা। তার মানে আপনার দেহে শক্তির কণাগুলো বেশি তৈরি হবে। আপনি আরো অনেক বেশি শক্তিশালী অনুভব করবেন। আর আমি ৪ নম্বরে বলি, হয়তো অনেকে বলবে আমাকে এক আত্মীয় বলছিল যে, "আমার মেয়ে খালি ঘুমায়, মোটা হবে না কি করবে?" আমি এখন থেকে সে যেন আরেকটু ২ ঘন্টা, কয় ঘন্টা ঘুমায়? সে একদম ৬-৭ ঘন্টা ঘুমায়। বললাম যে, "৬-৭ ঘন্টা হলে হবে না আসলে? একটু বেশি ঘুমাইতে হবে। ৭-৮ ঘন্টা, পারলে ১০ ঘন্টা ঘুমা।" উনি বললেন, "কি বলেন আপনি? আমরা আরো বলছি ঘুমানোর কারণে মোটা হয়ে যাচ্ছে।" তো আসলে ঘুমানোর কারণে মোটা হচ্ছে না। ঘুমানোর কারণে বডি আরো ফ্যাট বার্নিং এবিলিটি তৈরি করতে পারে। অর্গান গুলো হিলিং হয়। আমরা যখন ঘুমাই বডি হিলিং হয়। তো এই কথাটা সবার ক্ষেত্রে একই রকমভাবে খাটে তা নয়। এখন পর্যন্ত আমাদের বৈজ্ঞানিক যে এম আ মতামত, বিজ্ঞানীরা যে ঐক্যমত প্রকাশ করেছেন, তাতে তারা এরকমই বলছেন যে ৮ থেকে ৮ ঘন্টা কমপক্ষে ঘুমানো দরকার। কিন্তু আম যারা আমরা লো কার্ব আম বা কেটোজেনিক ডায়েট যারা অনুসরণ করছি, তাদের অভিজ্ঞতাটা কিন্তু আবার একটু ভিন্ন রকম। আমাদের ক্ষেত্রে অনেকেই দাবি করছেন যে রাতে ৪ ঘন্টা, ৫ ঘন্টা বা ৬ ঘন্টা ঘুমোচ্ছেন। কিন্তু গভীর ঘুম হচ্ছে। আর এই ৬ ঘন্টা পরে ঘুম প্রাকৃতিকভাবেই ভেঙে যাচ্ছে। আরেকবার ভেঙে গেলে তারপরে আর ঘুমোতে যেতে পারছেন না। অর্থাৎ দেহ তখন মনে হচ্ছে একদম সতেজ, এখনই উঠে কিছু যদি করতে পারি, এই রকমের একটা অনুভূতি হয় আমাদের। তো ফলাফলে দেখা যায় যে আমরা এরকম ৮ ঘন্টা ৯ ঘন্টা ঘুমাতে পারছি না। বা এবং তারপরেও দৈহিকভাবে যে কোনো ক্ষতি আমাদের হচ্ছে, এরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। দেহে সকালবেলায় যে সারাদিন যে লেথার্জিক লাগে বা ক্লান্ত লাগে, কাজ করতে ইচ্ছে করে না, এইরকম অনুভূতিও হয় না। তো এই বিষয়টি এখনো আসলে গবেষণার বিষয়। এ বিষয়ে যে নিশ্চিত করে কিছু বলা এটা খুব কঠিন। আম কিন্তু যারা শর্করা ভিত্তিক যাপন করেন তাদের জন্য বোধহয় ঘুম একটু লম্বা ঘুম ঘুমোলেই ভালো। যদিও যারা শর্করা ভিত্তিক জীবনযাপন করেন তাদের ঘুমের যে গুণগত মান সেটা যেহেতু আবার একটু কম হয় সেটা আরেকটা সমস্যা।
তো অথচ সেজন্য স্যার আমরা কিন্তু স্বাভাবিকভাবে এটাই জানতাম যে ঘুমালে হুম। যারা তারা বেশি মোটা হয়ে যায়। আসলে ঘুমালে আপনার ফ্যাট বার্নিং এমনি তৈরি হবে। তো আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আপনার যখন ঘুমাবেন তখন খুব ভরাভরি ঘুমাবেন না। আপনি সন্ধ্যার আগে খাবার খেয়ে ফেলবেন, খালি পেটে ঘুমাবেন আর ১০ ঘন্টা ঘুমাবেন। বডির সমস্ত টক্সিন ক্লিন করে, ইনসুলিন রেজিস্টারকে ব্যালেন্স করে, লিভারকে অ্যাক্টিভেট করে, ফ্লাশ আউট করে, পুরা কোলনটাকে ক্লিন করে সকালে আরামে একটা বাথরুম হবে। এই যে ভালো স্লিপ আর ভালো স্লিপের জন্য একটা কন্ডিশন আছে তো। ভালো স্লিপের জন্য ভালো সানলাইট পেতে হবে। আপনি যদি সানলাইটে যান, হ্যাঁ? আপনার প্রয়োজনীয় হরমোন সিক্রেট হবে, বডির ভিটামিন গুলো অ্যাক্টিভেট হবে, রাতে এসে ঘুমাতে পারবেন। ভালো সানলাইট যাবেন না, আপনি ঘুম আসবে না। হ্যাঁ? এই কথাটিও ঠিক এইভাবে অ্যাম অ্যা বিজ্ঞান বলেছে বলে আমি শুনিনি। আমি প্রফেসর অ্যান্ড্রু হিউবারম্যান উনার কাছ থেকে যেটা শিখেছিলাম সেটি হচ্ছে যে উনি বলেছেন, ভোরবেলায় ওই ফজরের ওয়াক্তে আকাশ যখন লাল হয়ে যায়, ওই সময়ে যদি আমরা জেগে উঠি এবং আকাশ মানে আলোর মধ্যে থাকি, ঘরটাকে অন্ধকার করে বসে না থেকে আমরা যদি আ আলোর মধ্যে থাকি, আ সূর্যের আলো আমাদের চোখে পড়তেও হবে না। বরং সূর্যের আলো যে আকাশে প্রতিফলিত হয়ে তারপরে আমাদের কাছে যে আভাটা আসবে, এই আভাটাই আমাদের দেহের মধ্যে একটা আম বলতে পারেন যে টাইমারের মতন সেট করে দেয়। অর্থাৎ এই আলোটা আমাদের দেহ যখন অনুভব করে, এক্ষেত্রে আমাদের দেখতেও যে হয় তা না। অনেক ক্ষেত্রে আমাদের ত্বক এই আলোটাকে সেন্স করে। তো এই আলো যখন আমরা আমাদের দেহের মধ্যে পড়ে, তখন আমাদের দেহ ঠিক করে যে এটা হচ্ছে দিনের শুরু। তারপরে দিনটা কত লম্বা হবে, তার উপর ভিত্তি করে রাতে কখন ঘুমোতে যাবেন আপনি এবং কখন ঘুমানো আপনার দরকার, সেই অনুযায়ী হরমোন তৈরি করে দেয়। মেলাটোনিন যে উৎপাদন কতটা হবে, কখন শুরু হবে মেলাটোনিন উৎপাদন, সেটা এই ঘটনাটায় অ্যাম অ্যা ঠিক হয়। আর ২য় যে বিষয়টি প্রফেসর অ্যান্ড্রু হিউবারম্যান বলেছেন, সেটি হচ্ছে সূর্যাস্তের সময়ও ঠিক বাইরে থাকাটা, সূর্যের মানে আকাশের আলোটা আমাদের মুখে পড়াটা বা আমাদের দেহে পড়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা করলেই তখন ওই মেলাটোনিন যে উৎপাদনের মেশিন সেটা তখন এই আলোর কারণে চালু হয়। এবং এখানেও একই কথা, আপনাকে যে আলোর দিকে তাকিয়েই থাকতে হবে তা নয়। আলোটা আপনার দেহে পড়লে আমাদের ত্বকও এই আলোকে করতে পারে, আম অনুভব করতে পারে। যেমন কেউ যদি অন্ধ হয় তাহলে তো তার পক্ষে সূর্য সকালে মানে সকালের যেমন অন্ধকার, রাতেও তো তেমন অন্ধকার। তো তিনি তো আসলে দেখতে পাচ্ছেন না। কিন্তু তার গায়ে আলোটা পড়লে তার দেহ তারপরেও অনুভব করতে পারে যে কোথায়, কখন তার ঘুমের যে হরমোন সেটাকে উৎপাদন করতে হবে। তো এইখানে কথাটা খানিকটা ঠিক। আর সূর্যের আলোতে এমনিতে যাওয়ার আরো অনেক উপকারিতা আছে এবং সেজন্য সূর্যের আলোতে আমাদের যাওয়া দরকার। কিন্তু আ এই ঘুমের ব্যাপারটা যে সূর্যের আলোতে না গেলে হবে না, এইরকমভাবে বলাটা বোধহয় এখনো বিজ্ঞান এভাবে বলেনি আরকি। হ্যাঁ। তো জিনিসটা উল্টা। সানলাইট এবং স্লিপ এই জিনিসটা লাগবে, এই ব্যালেন্সটা লাগবে আপনার মনে রাখবেন। আমি যদি দারুণ একটা জিনিস জানলাম আমরা। এক্সাক্টলি। আর যদি আমি ৫ নম্বর যদি বলি এক্সারসাইজ। দেখুন আমি এক্সারসাইজ একদম লাস্টে রেখেছি। হ্যাঁ? আমি কিন্তু এক্সারসাইজ বলেছি একদম লাস্টে। তো এক্সারসাইজটা লাস্টে কেন রেখেছি? এক্সারসাইজটা দরকার আছে। কারণ কি? আপনি সবকিছু করবেন না, খালি এক্সারসাইজ করবেন, আপনি ঘুরে পড়ে যাবেন। আর আপনার আরো আপনার বডি ফাইট অ্যান্ড ফ্লাইট সিম্প্যাথেটিক টোন এ চলে যাবে। তো বডিকে প্যারাসিম্প্যাথেটিক টোন রাখতে হবে। এই আপনার নিয়মিত এক্সারসাইজ করা এবং হচ্ছে যে আপনার নিয়মিত ঘুম এবং আপনার মেডিটেশন, ব্রিথিং এক্সারসাইজ এগুলোর মাধ্যমে বডিকে এক্সারসাইজ করার মাধ্যমে বডিকে প্যারাসিম্প্যাথেটিক টোন রাখতে হবে। তো আমি সামারি করে বলছি ১ নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট কম খাওয়া, বেশি করে শাকসবজি খাওয়া, মাছ, ডিম, ভাত এবং ফল কম খাওয়া। এটা হচ্ছে ১ নম্বর কাজ। ২ নম্বর হচ্ছে ফাস্টিং। হ্যাঁ? এখানে ফল কম খেতে বললেন। একটু আগে আবার ফল খেতে বলছিলেন না? তো লম্বা সময় ফাস্টিং করা বা রোজা রাখা, উপবাস থাকা। ৩ নম্বর হচ্ছে যে আপনার আম আ বা ঠিকমতো ঘুমানো, রেস্টিং। ৮ থেকে ১০ ঘন্টা ঘুম। যত বেশি ঘুমাবেন খালি পেটে তত বেশি ফ্যাট বার্নিং হবে। হ্যাঁ? আর ৪ নম্বর যদি বলি সেটা হচ্ছে যে আপনার খাবারের মধ্যে আপনার বা খাবারটা প্রচুর শাকসবজি খাবেন এবং খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন এবং হেলথি ফ্যাট খাবেন। যেমন রেড মিট। রেড মিট খাবো না। আমার উচিত যে মাংস এটা রেড মিট আমার তো ওজন কম আছে এখন রেড মিট খাবো। ও ডিমের কুসুম আল্লাহ আমি তো কুসুম খাবো না এখন। খাওয়া আমি যাবে না। ডায়েটে আছি। ডেইলি ৫-৬ টা করে কুসুম খাবেন। দেখেন আপনার ওয়েট একদম ব্যালেন্স এ চলে আসবে। তো হেলথি ফ্যাট, মোর ভেজিটেবল এবং চিবিয়ে ভালো করে খেলে আমাদের এনজাইম সিক্রেট হয়, ভালো হজম হয়। তো আমরা এই জিনিসটা ভুল করি। আর লাস্টে যেটা বলছি হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ মানে কি? এক্সারসাইজ। সানলাইট যেতে হবে, বডিকে রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে, ভালো ঘুম হবে। এর মাধ্যমে এই ৫ টা স্টেপের মাধ্যমে আপনি নিশ্চিতভাবে ওজন কমাতে পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক আমরা বেশ কিছু মিথ এবং রিয়েলিটি সম্পর্কে জানলাম এখন যেগুলো সম্পর্কে আমরা ভুল ধারণা রেখেছি এত বছর। আজকের এই লাইফ থেকে অনেকগুলো মিথ সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং তার সত্যি কোনটা সেটাও জানতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা তাদের ওজন কমানোর জন্য কনসার্ন আছেন, ওজন নিয়ে যারা কনসার্ন আছেন তারা অবশ্যই এই ৫ টি স্টেপ ফলো করবেন। ফলো করে এটি হচ্ছে হেলথি লাইফস্টাইল ব্যালেন্স করার চেষ্টা করবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা থ্যাংক কিছু ইউ। কমেন্ট পড়ি স্যার। অফ কোর্স। অনেকেই কমেন্ট করছেন স্যার আপনাকে শুভকামনা জানাচ্ছেন এবং আপনার লাইফের দ্বারা তারা কিভাবে হচ্ছে উপকৃত হয়েছেন সেই কথাগুলো বলছেন। পলাশ লিখেছেন আমার বয়স ২৬ কিন্তু আমার ফেস দেখে মনে হয় ৪০। আমার ফেস কিভাবে ভালো করব?
আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমি হয়তো এরপরে আরেকটি ভিডিও করব। যেখানে এই অ্যা এই প্রশ্নটি এবং তার জবাব নিয়ে কাজ করব। কারণ যেই ভিডিওটি আজকে এখন করছি সেটা আসলে অলরেডি বোধহয় বেশ লম্বা হয়ে গিয়েছে। তো অ্যা আজকে তাহলে বরং এখানে ছেড়ে দিই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। যদি আমার কথায় কোনো ভুল কেউ পেয়ে থাকেন বা মনে করেন যে আমি বিষয়টি বুঝতে পারিনি বা উনার কথাকে মিসরিপ্রেজেন্ট করছি। অর্থাৎ উনার কথা উনি যা বলেছেন সেটাকে আপনাদের সামনে তুলে না ধরে কথাটাকে ঘুরিয়ে উল্টো কথা বলছি। যদি এরকম হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভুল হতে পারে। সুতরাং আপনারা কমেন্ট করে আমাকে যদি ধরিয়ে দেন তাহলে চেষ্টা করব সেই ভুল থেকে আ নিজেকে নিরাপদ রাখতে আরকি। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।